আমি তোমার জীবনের কোনো দুর্বলতা হতে চাই না নীলা। বরং তোমার মনের ভেতর যে সাহসটুকু আছে, আমি তার সাথে এক নতুন শক্তি হিসেবে যোগ দিতে চাই। আগের সেই লড়াকু নীলা যদি আজ এখানে থাকতো, তবে সেই নোংরা অপবাদের মুখে দাঁড়িয়ে তড়পে উঠত, নিজের সবটুকু দিয়ে প্রতিবাদ করত, বা একটা কিছু ঘটিয়ে ছাড়তো। কিন্তু আজ তুমি তেমন কিছুই করলে না, শুধু মুখ বুঝে কাটলে। এই ব্যাপারটা আমাকে তোমার উপর কিছুটা হতাশ করেছে। তুমি যথেষ্ট শক্তিশালী একটা মেয়ে নীলাঞ্জনা। আমি চাই না তুমি কারোর জন্য, এমনকি আমার জন্য, নিজের মেরুদণ্ডটা বাঁকিয়ে ফেলো। আমি চাই তুমি আমার জন্য আরো বেশি সাহসী হও, আরো বেশি শক্ত হও। মিহালের প্রতিটা শব্দ নীলার মনের গভীরে গিয়ে ধাক্কা দিল। তার ভেতরের ঘুমিয়ে থাকা সেই তেজি মেয়েটি যেন হঠাৎ করে এক ঝটকায় জেগে উঠল। মিহাল তার চোখের জল মুছে দিয়ে তাকে এক নতুন লড়াইয়ের জন্য নিমন্ত্রণ দিয়ে দিল। মিহালের কথাগুলো তপ্ত তীরের মতো নীলার ঘুমন্ত আত্মসম্মানে গিয়ে আঘাত করল। সে বুঝতে পারল মিহালের প্রতি গভীর ভালোবাসা তাকে আসলে বড্ড বেশি নরম আর আনমনা করে তুলেছিল। কিন্তু এই দুর্বলতা তার স্বভাব বিরুদ্ধ। নিজেকে এভাবে হারিয়ে ফেলা তার জন্য চরম বিপজ্জনক। তাকে এখন আরও বেশি ইস্পাত কঠিন হতে হবে। নিজের আর মিহালের অপমানের প্রতিশোধ নিতে হবে। নীলা আর এক মুহূর্ত বসে থাকার প্রয়োজন বোধ করল না। চেয়ার ছেড়ে টানটান হয়ে দাঁড়িয়ে সে নিজের মাস্কটা মুখে পরে নিল। তারপর মিহালের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক বুক অভিমান আর জেদ মেশানো কণ্ঠে বলল, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, নিজের মনে যা এলো তাই করলেন। এবার আমার যা করা উচিত আমি ঠিক সেটাই করব। আর হ্যাঁ, মনে রাখবেন, আপনার সাথে আমি আর কোনো কথা বলছি না। কথাটা শেষ করে নীলা ঝড়ের বেগে কেবিন থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। মিহাল পরিস্থিতি আজ করতে পেরে তাকে আটকাতে গেল, কিন্তু তার আগেই নীলা দরজার বাইরে চলে গিয়ে খটাস করে কেবিনের দরজাটা টেনে দিল। মিহাল দ্রুত দরজার হাতল ধরে খোলার চেষ্টা করলো, কিন্তু বাইরে থেকে লক হয়ে যাওয়ায় সে ব্যর্থ হলো। সে ভেতর থেকে দরজায় ধাক্কা দিতে যাবে, ঠিক তখনই দরজার ওপাশ থেকে নীলার গমগমে চেনা কণ্ঠস্বর ভেসে এলো। প্যারেলাল, একদম দরজায় ধাক্কা দেবেন না, আর কোনো রকম শব্দ করবেন না যতক্ষণ না আমি নিজে এসে এই দরজাটা খুলছি। চুপচাপ ভেতরে থাকুন, আমাকে আমার কাজটা করতে দিন। আপনাকে আমার কসম রইল, আপনি কিচ্ছু করবেন না। নীলার মুখে নিজের সেই পুরনো ডাক আর কসম শুনে মিহাল দরজার হাতল থেকে হাত সরিয়ে নিল। এক বুক দীর্ঘশ্বাস ফেলা ছাড়া এই মুহূর্তে তার আর কিছুই করার ছিল না। তবে সে মনে মনে হাসল, তার তেজি নীলাঞ্জনা অবশেষে ফিরে এসেছে। নীলা তপ্ত পায়ে সোজা চলে গেল প্রিন্সিপালের কেবিনে। দরজার মৃদু করাঘাত করে অনুমতি পেতেই সে ভেতরে ঢুকল। সেখানে আগে থেকে লিসা তার বাবার পাশে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে নীলাকে এমন আত্মবিশ্বাসী রূপে সেখানে প্রবেশ করতে দেখে বাবা মেয়ে দুজনেই বেশ অবাক হলেন। লীলা কোনো ভূমিকা না করে সরাসরি প্রিন্সিপালের দিকে তাকিয়ে ধারালো কণ্ঠে বলতে শুরু করল, আপনি বাঙালি, তাই আমি বাংলা ভাষাতেই কথা বলছি। আমার স্বামীকে এভাবে হুট করে ডিসমিস করার কারণটা কি শুধুই ওই চাকরি পাওয়ার চুক্তিপত্র ছিল, নাকি আসল কারণ হলো আপনার মেয়েকে সে কোনোদিন পাত্তা দেয়নি সেই আক্রোশ? নীলার এই সোজাসাপটা ও ধারালো প্রশ্নে প্রিন্সিপাল পুরোপুরি থতমত খেয়ে গেলেন। তার মুখ দিয়ে কোনো কথা সরল না। আর লিসা, তার তো এমন তেতো সত্য হজম হওয়ার কথাই ছিল না। সে নিজের রাগ সামলাতে না পেরে তীব্র চিৎকার দিয়ে উঠল। নীলা, নীলা তার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি ফুটিয়ে তুলল। এরপর অত্যন্ত শান্ত কিন্তু ঠান্ডা গলায় বলল, চিল্লাচিল্লি করলেই কিন্তু নিজের বাজার পাওয়া যায় না লিসা। ঠিক যেমনটা এত সুন্দর সেজে গুজে মিহালের সামনে ঘুরঘুর করেও তুমি তাকে কোনোদিন নিজের করতে পারলে না। আর সেই ব্যর্থতার পর তুমি সোশ্যাল মিডিয়ায় আমাদের নিয়ে কি কি নোংরামি করেছো, তার সব কিছুর অকাট্য প্রমাণ এই মুহূর্তে আমার কাছে আছে। নীলার মুখে প্রমাণের কথা শুনে লিসার ভেতরে সবটুকু আস্ফালন যেন এক নিমিষেই জল হয়ে গেল। তার বুকের ভেতর এক অদ্ভুত অচেনা ভয়ের জন্ম নিল। এবার লিসার বাবা নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছুটা অস্বস্তি ও সংশয় নিয়ে গম্ভীর গলায় বলে উঠলেন, কি বলতে চাচ্ছ তুমি? পরিষ্কার করে বলো। নীলা লিসার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে এক পৈশাসিক জয়ের হাসি হাসল। ফোনটা বের করে স্ক্রিনটা অন করতেই ভেসে উঠল প্রথম ভিডিওটি, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে লিসা কিভাবে ইকরাকে একটা রুমে আটকে রেখে বাইরে থেকে লক করে দিয়েছে।
এই দৃশ্য দেখা মাত্রই লিসার পায়ের তলা থেকে যেন আস্ত মাটিতেই সরে গেল। প্রিন্সিপাল নিজের চোখে ভিডিওটি দেখে চরম অবাক হলেন। তার নিজের ইউনিভার্সিটিতে এত বড় একটা অপরাধ ঘটে গেল, অথচ তিনি কিছুই জানতেন না। তার চেয়েও বড় ধাক্কা হলো এই নোংরা চক্রান্তের পেছনে স্বয়ং তার নিজের মেয়ে জড়িয়ে আছে। কিন্তু নীলা এখানেই থামল না। প্রিন্সিপালকে আরও বড় এবং চূড়ান্ত ধাক্কাটা দেওয়ার জন্য সে ফোনের স্ক্রিনে পরের ফুটেজটি চালু করলো। সেখানে দেখা যাচ্ছে লিসার ভাড়াটির লোক দিয়ে মিহালকে কিডন্যাপ করার সেই ভয়ঙ্কর মুহূর্তের দৃশ্য। ব্যাস, এই ভিডিও দেখা মাত্রই লিসার মাথা বনবন করে ঘুরতে শুরু করলো। তার সমস্ত চালাকি এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। আর প্রিন্সিপাল নিজের মেয়ের এই ভয়ঙ্কর অপরাধের প্রমাণ দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। তীব্র ক্ষোভ আর অপমানে বসা থেকে ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে লিসার গাল লক্ষ্য করে পরপর কয়েকটি কড়া চড় কষিয়ে দিলেন। লিসার জীবনে এই প্রথমবার তার বাবা তার গায়ে হাত তুললেন। মেয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে প্রিন্সিপাল রাগে কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, এই চরগুলো যদি তোমাকে ছোটবেলায় মারতাম লিসা, তাহলে আজ আমাকে এই কলঙ্কিত দিন দেখতে হতো না। আসলে সন্তানদের এত খারাপ আর অহংকারী হওয়ার পিছনে আমরা মা বাবারা তোষামুদি করে সবচেয়ে বড় অপরাধ করি। বাবার এই রূপ দেখে লিসা আর কোনো কথা বলতে পারল না। সে দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে অবজ্ঞার দৃষ্টিতে লিসার দিকে তাকালো। তারপর প্রিন্সিপালের দিকে ফিরে বরফ শীতল কণ্ঠে বলল, আপনাদের এই বাবা মেয়ের পারিবারিক ঝগড়া আর মান অভিমান পরে একসময় ঘরে বসে সেরে নেবেন। আগে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি আমার স্বামীকে এই ইউনিভার্সিটি থেকে বরখাস্ত করেন, তবে আপনার মেয়ের এইসব কীর্তিকলাপ আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। একই সাথে এই অকাট্য প্রমাণগুলো নিয়ে আমি সোজা পুলিশের কাছে যাব। এতে আপনার সামাজিক সম্মান যেমন ধুলোয় মিশবে, আপনার নিজের এবং মেয়ের ক্যারিয়ারও ধ্বংস হবে। এমনকি এই ইউনিভার্সিটির প্রিন্সিপালের পদটাও হয়তো আপনাকে হারাতে হতে পারে। তাই এই মুহূর্তে আপনার হাতে কোনো অপশন নেই। আপনার সামনে খোলা আছে কেবল একটাই রাস্তা, তা হলো আমার স্বামীর বরখাস্তের আদেশ এখনই বাতিল করা। নীলার এই ধারালো এবং যুক্তিযুক্ত হুমকি শুনে প্রিন্সিপালের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি নিঃশব্দে নিজের চেয়ারে ফিরে বসলেন। মিহালকে বরখাস্ত করার জন্য যে অফিসিয়াল নোটিশটি তিনি মাত্রই তৈরি করেছিলেন সেটি এক ঝটকায় ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিলেন। তারপর অপরাধ বোধে নীলার দিকে তাকিয়ে অত্যন্ত বিনীত কণ্ঠে বললেন, তোমার স্বামীর চাকরি যাচ্ছে না মা, তাকে আমি এই সসম্মানে ইউনিভার্সিটির প্রফেসরে বহাল রাখছি। আর আমার মেয়ের এই জঘন্য ব্যবহারের জন্য আমি তোমার কাছে হাত জোর ধরে ক্ষমা চাচ্ছি। আমি সত্যি লজ্জিত। তুমি অত্যন্ত বুদ্ধিমান, পরিপক্ক একটা মেয়ে। আমি আশা করি আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে এই প্রমাণগুলো আমাদের তিনজনের মধ্যেই থাকবে। আর শাস্তি হিসাবে আমি লিসাকে এই কলেজ থেকে তো বটেই, দেশ থেকে চিরতরে বের করে দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছি। আমি নিজের দায়িত্বে তাকে লন্ডনে পৌঁছে দেব, যাতে এর ভিতরে কোনো খারাপ কাজ না করতে পারে তোমাদের সাথে। বাবার মুখে নিজের এই চূড়ান্ত শাস্তির কথা শুনে লিসা যেন জীবন্ত এক পাথরে পরিণত হলো। তার সাজানো পুরো সাম্রাজ্য আজ নীলার বুদ্ধির কাছে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। নীলার ঠোঁটের কোণে এবার এক টুকরো তাচ্ছিলের হাসি ফুটে উঠল। পরিস্থিতি এভাবে বদলে যাওয়ার পরেও তাকে ওভাবে হাসতে দেখে প্রিন্সিপাল আর লিসা দুজনেই বেশ অবাক হলেন। নীলা হাসতে হাসতে লোহা কঠিন স্বরে বলল, আমার স্বামীকে আপনি চাকরি থেকে বরখাস্ত করলেন পুরো মাঠের সবার সামনে মাইক ফুকে, আর এখন বলছেন তাকে চাকরিতে বহাল রাখবেন এই চার দেয়ালের আড়ালে গোপনে। এভাবে তো কোনোভাবেই হবে না স্যার। তাকে যেভাবে সবার সামনে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে সবার সামনে দাঁড়িয়ে আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি তার চাকরি কেড়ে নিচ্ছেন না। আমার স্বামীকে পূর্ণ সম্মানের সাথে এই ইউনিভার্সিটির প্রফেসরের পদ ফিরিয়ে দিতে হবে। একটু থামল নীলা। লিসার দিকে এক পলক তাকিয়ে প্রিন্সিপালকে উদ্দেশ্য করে আবার বলল, আর আপনার মেয়ের সাথে আপনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়।
আমি এখন আসছি। আপনার যা করার দ্রুত করে ফেলুন। যত তাড়াতাড়ি করবেন ততই আপনাদের জন্য মঙ্গল। আর হ্যাঁ, নিশ্চিন্তে থাকুন, আপনার সিদ্ধান্ত সঠিক হলে এই ভিডিওগুলো কোনোদিনও লিক হবে না। নিজের শর্তগুলো এক নিঃশ্বাসে জানিয়ে নীলা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। কারো উত্তরের অপেক্ষা না করে সে রাজকীয় ভঙ্গিতে কেবিন থেকে বের হয়ে এলো। প্রিন্সিপাল নিজের চেয়ারে হেলান দিয়ে এক দীর্ঘ ও পরাজয়ের নিঃশ্বাস ত্যাগ করলেন। নিজের ক্ষমতার দম্ভ আজ এক ছাত্রের বুদ্ধির কাছে পুরোপুরি ধুলোয় মিশে গেছে। নীলা হন্তদন্ত হয়ে নিজের ক্লাসরুমে ফিরে গেল। আশ্চর্যের বিষয় হলো কিছুক্ষণ আগেও যে সহপাঠীরা তাকে নিয়ে বিষোদ্গার করছিল, কুৎসিত মন্তব্য ছুড়ে দিয়েছিল, এখন তারাই সুর বদলে তার সাথে ভীষণ মিষ্টি ব্যবহার করছে। সবাই এক বাক্যে তাকে ভাগ্যবতী বলে মাথায় তুলছে। তাদের এই দ্বিমুখী আচরণ দেখে নীলার ঠোঁটে এক চরম তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আসলেই এই সমাজের মানুষ কত দ্রুত কোনো কিছু না জেনেই কাউকে অপরাধী বানিয়ে ফেলে, আবার মুহূর্তেই তাকে মাথায় তুলে নাচে। ক্লাসে আর এক মুহূর্ত থাকার ইচ্ছে ছিল না তার। নিজের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সে সোজা ছুটে গেল ইকরার ক্লাসরুমের দিকে। ইকরাকে ক্লাসের বাইরে ডেকে নিয়ে দুজন মিলে হাঁটতে হাঁটতে ইউনিভার্সিটির মেন গেটের দিকে রওনা হলো। পথে যেতে যেতেই নীলা লিসা আর প্রিন্সিপালের কেবিনে ঘটে যাওয়া পুরো রুদ্ধশ্বাস কাহিনী খুলে বলল। সব শুনে ইকরা তো খুশিতে প্রায় লাফিয়ে উঠল। সে জানালো ক্লাসে বসে সে মুনভিকে ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু মুনভি কল ধরেনি। হয়তো কোনো কাজে ব্যস্ত আছে ভেবে ইকরা আর বেশি বিরক্ত করেনি। হাঁটতে হাঁটতে দু বান্ধবী যখন ইউনিভার্সিটির মেন গেটের একদম কাছাকাছি পৌঁছে গেছে, ঠিক তখনই নীলার মাথায় একটা তীব্র ঝটকা লাগলো। সে আচমকা থমকে দাঁড়ালো, ইকরার দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, তুই আমার ব্যাগটা নিয়ে এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি। ইকরাকে কোনো প্রশ্ন বা উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে নিজের ব্যাগটা তার হাতে সঁপে দিয়ে নীলা আবার এক ছুটে ইউনিভার্সিটির ভেতরে চলে গেল। সে ভালো করে জানে মিহালকে সে তার নিজের কসম দিয়ে কেবিনে আটকে রেখে এসেছে। নীলা না বলা পর্যন্ত মিহাল নিজ থেকে লক খুলবে না বা বের হবে না। নীলা সোজা চলে গেল সেই দপ্তরের কাছে। সে প্রতিদিন ইউনিভার্সিটির ছুটি হওয়ার পর সব রুম লক করার দায়িত্ব পালন করে। তাকে গিয়ে বলল সে যেন এক্ষুনি গিয়ে প্রফেসর মিহালের কেবিনের দরজাটা খুলে দিয়ে আসে। কাজটা সেরেই নীলা আবার এক দৌড়ে মেন গেটে ইকরার কাছে ফিরে এলো। ইকরার কাছ থেকে নিজের ব্যাগটা টেনে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এখানে আর এক সেকেন্ডও থাকা যাবে না, চল জলদি বাড়ি চলে যাই। এরপর আর কোনো দিকে না তাকিয়ে দুই বান্ধবী মিলে দ্রুত ক্যাম্পাস ছেড়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে দপ্তরি যখন মিহালের কেবিনের লক খুলতে যাচ্ছে, ঠিক তখনই হয়তো প্রিন্সিপাল মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন নিজের করা ভুলের ঘোষণা দিতে। দরজা খোলার শব্দ হতেই মিহাল এক বুক আশা নিয়ে চেয়ার ছেড়ে ঝড়ের বেগে দরজার কাছে এসে দাঁড়ালো। সে ভেবেছিল তার তেজি নীলাঞ্জনা বুঝি নিজের রাগ ভুলে ফিরে এসেছে, কিন্তু দরজার ওপাশে নীলার পরিবর্তে দপ্তরিকে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তের মধ্যেই তার মনের ভেতর এক চরম হতাশা আর খুব দানা বেঁধে উঠল। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে দপ্তরি বিনীতভাবে ফরাসি ভাষায় বলল, মিহাল চরম বিরক্ত হলো। তাকে আবার কেন স্টেজের সামনে ডাকা হচ্ছে সে কিছুই মাথায় মেলাতে পারল না। সবচেয়ে বড় কথা, নীলা এই মুহূর্তে কোথায় আছে, সে কেমন আছে তার কিছুই সে জানে না। এতক্ষণ কসমের বেড়াজালে তাকে এই চার দেয়ালের মাঝে বন্দি রেখে বাইরে বাইরে নীলা কি ঝড় বইয়ে দিয়েছে তারও কোনো হদিশ নেই মিহালের কাছে। মাঠের দিকে এগোতে এগোতে সে পকেট থেকে ফোন বের করে নীলাকে কয়েকবার কল করলো, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে রিং হয়ে কেটে গেল। নীলা তার একটি কলও ধরল না। মিহালের মেজাজ এবার একদম সপ্তমে চড়ে গেল। সে যখন মাঠের সেই বিশাল স্টেজের সামনে গিয়ে পৌঁছলো, দেখলো সেখানে পুরো ইউনিভার্সিটির স্টুডেন্ট আর টিচারদের উপচে পড়া ভিড়, আর স্টেজের উপর গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন স্বয়ং প্রিন্সিপাল। মিহাল প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেও তার চেনা নীলাঞ্জনার বুদ্ধির ওপর তার অগাধ ভরসা ছিল। সে মনে মনে নিশ্চিত হয়ে গেল তার চাকরিটা আর যাই হোক অন্তত হাতছাড়া হচ্ছে না। আর সেই ভাবনা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হলো। প্রিন্সিপাল মাইকটা হাতে নিয়ে পুরো মাঠ কাঁপিয়ে ঘোষণা করলেন, কিছুক্ষণ আগে আবেগের বয়সে আমার নেওয়া সিদ্ধান্তটি আমি প্রত্যাহার করছি। প্রফেসর নিয়াল খানের চাকরি এই ইউনিভার্সিটি থেকে যাচ্ছে না। তিনি শুধু একজন দক্ষ শিক্ষকে নন, একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। নিজের চাকরি চলে যাওয়ার চরম ঝুঁকিতে লোক লজ্জার ভয়ে নিজের স্ত্রীকে
অস্বীকার করেননি। সবার সামনে তাকে অসম্মানিত হতে দেননি। যে পুরুষ নিজের স্ত্রীকে এতটা আগলে রাখতে পারে সে নিশ্চয়ই এই ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীকে নিজের সন্তানের মতো আগলে রাখবে। এমন প্রতিষ্ঠানের সাফল্যে দিনরাত পরিশ্রম করবে। এমন একজন অমূল্য প্রফেসরকে কোনোভাবে এই ইউনিভার্সিটি হারাতে পারে না। এই কারণে নিহাল খানকে বরখাস্ত করা তো হচ্ছেই না, বরং তার সততা ও নিষ্ঠার পুরস্কার স্বরূপ আরও 5% বাড়িয়ে দেওয়া হলো। প্রিন্সিপালের এই ঘোষণা শুনে পুরো মাঠ জুড়ে করতালির রোল উঠল। সবাই মিহালের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল, কিন্তু মিহালের চোখ তখন ভিড়ের মাঝে শুধু একজনকেই খুঁজছিল, যার কারণে আজ তার এই রাজকীয় প্রত্যাবর্তন। কিন্তু পুরো মাঠ হন্যে হয়ে খুঁজেও নীলাকে কোথাও দেখতে পেল না মিহাল। অবশেষে যে দপ্তরে তার কেবিনের লক খুলে দিয়েছিল তাকে ডেকে জিজ্ঞেস করতেই জানতে পারল নীলা অনেক আগেই ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। ব্যাস, এই কথা শোনা মাত্রই মিহালের মাথায় রাগের পারদ চড়চড় করে একদম সপ্তমে চড়ে গেল। প্রথমত, এই মেয়েটা তাকে নিজের কসম দিয়ে একটা ঘরের ভিতর বন্দি করে রাখলো। দ্বিতীয়ত, এই বন্দিশার সুযোগ নিয়ে বাইরে সে একা একা কি মারাত্মক ঝড় বইয়ে দিল, তার কোনো ধারণাই তাকে দিল না। আর এখন সবকিছু উলটপালট করে দিয়ে তাকে একটা কথা না জানিয়েই বাড়ি চলে গেল। এমন পরিস্থিতিতে যে কোনো স্বামীর মাথা গরম হওয়াটাই স্বাভাবিক। তার উপর মিহাল চাইলেই এখন ইউনিভার্সিটি ছেড়ে নীলার পেছনে ছুটতে পারছে না। গত 2-3 দিন এমনিতেই তার বেশ কিছু ক্লাস মিস হয়েছে। আজকের বাকি ক্লাসগুলো শেষ না করে কোনোভাবেই ক্যাম্পাস ছাড়ার উপায় নেই। তীব্র রাগ আর চরম বিরক্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলে সে আবার নিজের কেবিনের দিকে পা বাড়ালো। তবে মনে মনে একটা বিষয় সে একদম নিশ্চিত হয়ে গেল, আজ বাড়ি ফেরার পর কপালে বড়সড় ঝগড়া আছে। এদিকে নীলা আর ইকরা বাসে করে বেশ নির্বিঘ্নেই বাড়ি ফিরে এলো। কলিং বেল বাজাতেই নীলার ফুপু দরজা খুলে দিলেন। উনি মুখ খোলার আগেই নীলা নিজে থেকে বলে উঠল, আসলে ফুপু, আজ আমাদের তেমন একটা ক্লাস হচ্ছিল না, তাই একটু জলদিই চলে এলাম। আর আসার সময় ইকরাকেও সাথে করে নিয়ে এসেছি। মিনা মির্জা তাদের দুজনকে ভেতরে ঢোকার জায়গা করে দিয়ে ড্রয়িং রুমের দিকে যেতে যেতে বললেন, খুব ভালো কাজ করেছিস তোরা, দুজন একসাথে চলে এসেছিস। আর বলিস না, এদিকে মুনবি আর মিনু মা ছেলে দুজনেরই খুব কড়া জ্বর এসেছে, তাই আমাকে এখনই ওদের ওখানে যেতে হবে। ইকরামা, তুমি কি আমাদের সাথে যাবে? মুনবির তীব্র জ্বরের কথা শোনা মাত্রই ইকরার বুকের ভেতর এক অজানা ও তীব্র ভয়ের জন্ম নিল। সে ভীষণ চিন্তিত হয়ে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, উনি উনি এখন কেমন আছেন ফুপু? মিনা মির্জা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জ্বর এখনো একদম কমেনি রে মা। আমি আর মিহালের বাবা এখনই রওনা হচ্ছি। ইকরা, তুমিও চলো আমাদের সাথে। আর নীলা না হয় বাড়িতেই থাকুক, মিহাল ফিরলে ও একাই সামলে নিতে পারবে। মনবীর অসুস্থতার কথা শুনে ইকরা আর একটা সেকেন্ডও দেরি না করে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। সে দ্রুত নিজের ঘরের দিকে ছুটল তৈরি হয়ে নেয়ার জন্য। নীলাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ঘরের দিকে পা বাড়ালো। মনে মনে ভাবল, একদিক দিয়ে বেশ ভালোই হয়েছে, বাড়িতে বড়রা কেউ থাকছে না। আজ মিহাল ক্যাম্পাস থেকে ফিরে লিসার বিষয় নিয়ে আর তাকে না জানিয়ে এত বড় ঝুঁকি নেওয়ার অপরাধে একজোট মন কষাকষি আর ঝগড়া করে নেওয়া যাবে। মিহালের বাড়ি ফিরতে ফিরতে একদম সন্ধ্যা হয়ে গেল। সাধারণত দুপুরের পরপরই ক্যাম্পাস থেকে বিদায় নিলেও আজ সেই উপায় ছিল না। গত কয়েকদিনের জমে থাকা ক্লাস আর অফিসিয়াল ফাইলের স্তূপ শেষ করতে করতেই দিনের আলো ফুরিয়ে এলো। তার উপর আজ ভাগ্যটাও যেন চরম বৈরিতা করল। ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেল মাঝপথেই। আর নিজের অফিসিয়াল কেবিনের ল্যান্ড ফোনটাও আগে থেকেই নষ্ট, ফলে সারাদিনে নীলার সাথে একটা বারও যোগাযোগ করা সম্ভব হয়নি। এক বুক ক্লান্তি আর চরম মেজাজ গরম নিয়ে অবশেষে সে বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো। কলিং বেল বাজাতেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দিল। তার কাজের সময়ও তখন শেষ, তাই মিহালকে ভেতরে ঢুকিয়ে দিয়েই সে বিদায় নিয়ে চলে গেল। মিহাল ধপধপ পায়ে ভেতরে ঢুকে মূল দরজাটা শক্ত করে আটকে দিয়ে সোজা নিজের বেডরুমের দিকে চলে এলো। কিন্তু ঘরে পা রাখতেই তার মেজাজের পারদ যেন এক লাফে 100 ডিগ্রিতে চড়ে গেল। তার স্বাদের নীলাঞ্জনা ঘরে নেই, চারদিক একদম খা খা করছে। এমনিতেই সকালে সেই রুদ্ধশ্বাস কাণ্ড, তার উপর সারাদিনের এই তীব্র যোগাযোগহীনতা, সব মিলিয়ে মিহালের ভেতরে ধৈর্যের পাত এবার পুরোপুরি ভেঙে গেল। সে রাগে মুখ চোয়াল শক্ত করে গলার টাইটা এক হ্যাঁচকা টানে ঢিলে করল।
তারপর গায়ের কোটটা খুলে বিছানার উপর ছুঁড়ে মারল। একইভাবে শার্ট আর প্যান্টটাও গা থেকে দূর করে দিয়ে স্রেফ একটা বক্সার পরা অবস্থায় হনহন করে চলে গেল ওয়াশরুমের দিকে। এই জ্বলন্ত গরম মাথায় এখন যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা জলের ধারা আছড়ে পড়ছে ততক্ষণ তার ভেতরের এই আক্রোশ আর রাগ কোনোভাবেই শান্ত হওয়ার নয়। নীলা এতক্ষণ ছাদেই ছিল। চারপাশটা সাজের অন্ধকারে ঢেকে যেতেই সে ছাদ থেকে নিচে নিজের ঘরে নেমে এলো, কিন্তু ঘরে পা রাখতেই ভেতরের নাজেহাল দশা দেখে তার মাথায় রক্ত চড়ে গেল। এমনিতেই লিসার উপর জমে থাকা রাগ, তার উপর এই লোকটা সারাদিন একটা ফোন দিয়ে তার খোঁজ নেওয়ার পর্যন্ত প্রয়োজন বোধ করেনি, আর এখন ঘরে ফিরে পুরো রুমটাকে একেবারে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে। রাগে নীলার পুরো শরীর কাঁপতে লাগলো। সে বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা মিহালের কাপড়গুলো এক ঝটকায় হাতে তুলে নিল মেঝেতে ছুঁড়ে ফেলার জন্য। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে শাওয়ার নিয়ে বের হলো মিহাল। তার পরনে তখন একটা ঢিলেঢালা ট্রাউজার আর শার্ট। মিহাল কিছু বুঝে ওঠার আগে নীলা হাতের শার্ট, প্যান্ট আর কোট সরাসরি মিহালের মুখ লক্ষ্য করে ছুঁড়ে মারল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে মিহাল তা লুফে নিতে পুরোপুরি ব্যর্থ হলো। সবগুলো কাপড় সপাটে এসে লাগলো তার মুখে। নীলার পরনে তখন একটা সারদান থ্রি পিস। সে এক ঝটকায় গলার ওড়নাটা বাম কাঁধে এনে দুপাশ থেকে টেনে ডান পাশের কোমরে শক্ত করে বেঁধে নিল, যেন এক রণক্ষেত্রের যোদ্ধা সে। এরপর কোমরে দু হাত রেখে চোখ দুটো বড় বড় করে মিহালের দিকে তাকিয়ে সিংহীর মতো গর্জে উঠল। সমস্যাটা কি আপনার? হ্যাঁ, নিজের এই সাধের চাকরির প্রতি একটু মায়া দয়া নেই আপনার? আজকে যদি আমার কাছে লিসার ওইসব নোংরা চক্রান্তের অকাট্য প্রমাণ না থাকতো, তাহলে আমি কিভাবে আপনার চাকরিটা বাঁচাতাম? একটা বারও কি নিজের ক্যারিয়ারের কথা ভাবলেন না? এই ইউনিভার্সিটির প্রফেসরের চাকরিটা তো আপনার ছোটবেলার স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটাই আজ আপনার হাত থেকে চিরতরে চলে যাচ্ছিল। নীলার এই রুদ্ররূপ আর ভালোবাসার তীব্র আক্রোশ দেখে মিহাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখের উপর এসে পড়া কাপড়গুলো সরিয়ে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার এই চিরচেনা তেজি নীলাঞ্জনার দিকে। মিহাল কিছু বলতে যাবে, তার আগে নীলা বলে উঠল, এবং সারা দিন একটি বারও আমার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করলেন না। ঠিকমতো বাড়ি ফিরেছি কিনা কোনো কিছুই জিজ্ঞেস করলেন না। মিহাল হতাশার শ্বাস ছেড়ে বলল, প্রথমত আমি মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছি তোমরা বাড়ি ঠিকমতো পৌঁছেছো কিনা, আর দ্বিতীয়ত যদি কেউ আমার ফোন না ধরে তাহলে আমি কি করে জানবো সে ঠিক আছে কি আছে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। এবং আমাকে প্রশ্ন না করে তুমি আগে এটা জবাব দাও, আমাকে যতক্ষণ জ্ঞান দিলে আমি নিজের চাকরি নিয়ে কোনো চিন্তা করি না, অথচ তুমি নিজেই প্রিন্সিপালের রুমে গিয়ে ওনার সামনে ওনার মেয়েকে ধমকে গেছো, এমনকি ওনাকেও ধমকি দিয়েছো। এখন যদি তোমাকে ডিসমিস করে দিত, তোমার স্কলারশিপ বাতিল করতো, তাহলে তুমি কি করতে? নীলা মিহালের সামনে এসে দাঁড়িয়ে বলল, প্রথমত আমি আপনার মতো কাঁচা খেলোয়াড় না। আমার কাছে প্রমাণ ছিল বলেই আমি এত জোর দেখিয়ে কথা বলতে পেরেছি। যাই হোক, আপনার সাথে ঝগড়া করার মতো এনার্জি আমার নেই। মিহালেরও মাথায় রাগ ছিল, সেও রাগের মাথায় বলল, হ্যাঁ, আমারও তোমার সাথে কথা বলে এনার্জি নষ্ট করার মতো কোনো প্রয়োজন নেই। এমনিতেও আমি ভীষণ ক্লান্ত। বলেই মিহাল সোফায় বসে পড়েও নীলা চুপচাপ বারান্দায় চলে গেল। সারাদিন পর নিজের চোখের সামনে তেজি নীলাঞ্জনাকে দেখে মিহালের বুকের ভেতরটা যেন ঝুরিয়ে গেল। এক অদ্ভুত শান্তি নেমে এলো তার মনে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো সে পরম যত্নে তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখলো। আজ দুপুরেও তার পেটে একদানা পানীয় পড়েনি। তীব্র ক্ষুধায় পেটটা চুইচুই করছে। ঠিক তখনই বারান্দার হাওয়া গায়ে মেঘে নীলা আবার ঘরের ভেতর এলো। বিছানার চাদরটা টেনে শোয়ার জন্য প্রস্তুত করতে করতে মিহালকে উদ্দেশ্য করে বেশ গম্ভীর গলায় বলল, যদি কারো ভীষণ খিদে লেগে থাকে, তবে সে যেন দয়া করে নিচে গিয়ে খাবার খেয়ে নেয়। কিছুক্ষণ আগেই সব খাবার গরম করে টেবিলে রাখা হয়েছে। ফুফু যাওয়ার আগে আমার জন্য আমার পছন্দের খাবার রান্না করে দিয়ে গেছেন। তিনি ইকরাকে সাথে নিয়ে কারো একজন বেস্ট ফ্রেন্ডের বাড়ি গেছেন। আজ রাতে হয়তো তারা আর ফিরবেন না। তাই যার খিদে লেগেছে সে যেন নিচে গিয়ে সুন্দর করে খেয়ে চলে আসে। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই নীলা বিছানায় শুয়ে একপাশে পাশ ফিরে ল্যাপটপ বা ফোনের দিকে মনোযোগ দেওয়ার ভান করল। নীলার কথা শুনে মিহাল কপালে ভাঁজ ফেলে একা একাই ফিসফিসিয়ে বিড়বিড় করতে লাগলো, মুনভিদের বাড়ি আবার কেন গেল মা? আর নীলাঞ্জনা কি নিজে খাবার খেয়েছে? মিহালের নিচু স্বরের পুরো কথাটা নীলার কানে ঠিকই পৌঁছে গেল। সে বিছানা থেকেই আগের মতোই কড়া স্লেশ মিশিয়ে উত্তর দিল,
আমার চিন্তা অন্য কেউ না করলেও আমার ফুপু ঠিকই করেন। তিনি আমাকে নিজের হাতে খাইয়ে দিয়ে তবেই বাড়ি থেকে বের হয়েছে। আবার কিছুক্ষণ আগে ফোন দিয়ে মনে করিয়ে দিয়েছেন খাবারটা যেন গরম করে নিই। তাই আমার খাওয়া শেষ। আর হ্যাঁ, কেউ আমার চিন্তা না করলেও নিজের বন্ধুর চিন্তা তো অন্তত করা উচিত। তার বন্ধুর যে এত কড়া জ্বর, অথচ সে এই সম্পর্কে কিছুই জানে না। নীলা যে পেট পুড়ে খেয়েছে এই সত্যিটা জেনে মিহালের মনটা শান্ত হলেও মনবীর হঠাৎ অসুস্থতার কথা শুনে সে বেশ চিন্তিত হয়ে পড়ল। কারণ ইদানিং সে আর মনভি মিলে গোপনে একটা বড় প্ল্যান সাজাচ্ছিল কিভাবে নীলা আর ইকরাকে একটা দারুণ সারপ্রাইজ দেওয়া যায়। এখন মনভি যদি এভাবে জ্বরে পড়ে থাকে তবে তো বেশ সমস্যা। তাছাড়া নীলা যেভাবে বাঁকা তেড়া কথা বলছে তাতে স্পষ্ট যে মেয়েটার রাগ এখনো বিন্দুমাত্র কমেনি। আজ রাতে সে এভাবেই হুল ফুটানো কথা বলে যাবে। কিন্তু এই মুহূর্তে মিহালের পেটের ক্ষুধাটা বড় বেশি জানান দিচ্ছে। এখানে দাঁড়িয়ে অভিমানের জবাব দিয়ে সময় নষ্ট করলে পেটের ভেতরের ইঁদুরগুলো আরও বেশি লাফালাফি করবে। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 7টা বেজে গেছে। মিহাল আর কথা না বাড়িয়ে সোজা নিজ তলায় ডাইনিং রুমের দিকে পা বাড়ালো। আগে পেট পুজো হোক, তারপর নিজের বেগতিক নীলাঞ্জনের মান ভাঙানোর ব্যবস্থা করা যাবে। নীলা যে কখন ক্লান্ত শরীর আর মন নিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল তা সে নিজেও টের পেল না। মিহাল খাওয়ার পর্ব শেষ করে যখন রুমে ফিরে এলো দেখল পুরো ঘর একদম ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। তার আর বুঝতে বাকি রইল না যে তার অভিমানী নীলাঞ্জনা গভীর ঘুমে মগ্ন। সে কোনো শব্দ না করে অন্ধকারের মাঝে নিঃশব্দে এসে নীলার পাশে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু মিহালের চোখে তখন ঘুমের লেশ মাত্র নেই। বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করল সে। তীব্র এক ব্যাকুলতা নিয়ে ভাবল একবার নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে। কিন্তু পরক্ষণেই কি একটা ভেবে সে নিজেকে সামলে নিল। হয়তো ভাবল ঘুমন্ত মেয়েটাকে আর বিরক্ত না করেই ভালো। শেষমেশ অন্যপাশ ফিরে নীলার দিকে পিঠ দিয়ে সে চোখ বন্ধ করে শুয়ে রইল। চোখ বন্ধ থাকলেও সে কিন্তু একটু ঘুমোয়নি, বরং আজ সারাদিনে ক্যাম্পাসে যা যা ঝড় বয়ে গেল সেসব নিয়ে তার মাথায় চিন্তার চাকা ঘুরছিল। লিসার শেষ রক্ষা পাওয়ার কোনো সুযোগই সে রাখবে না। তার পবিত্র নীলাঞ্জনাকে এই লিসার সবার সামনে এভাবে অপমান করেছে, তার চরিত্র নিয়ে নোংরা আঙুল তুলেছে। এত সহজে সেই অপরাধীকে সে কিছুতেই ছেড়ে দেবে না। প্রিন্সিপাল তাকে দেশ ছাড়া করলেও মিহাল আড়ালে থেকে লিসাকে এমন এক শিক্ষা দেবে যা সে কোনোদিন ভুলবে না। ঘড়ির কাঁটা যখন প্রায় মধ্যরাত 12টা ছুঁই ছুঁই তখন নীলার ঘুমটা কিছুটা হালকা হয়ে এলো। অবিন্যস্তভাবে চোখ মেলতেই সে তীব্র এক অস্বস্তি বোধ করল। তার গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে। সেই সন্ধ্যার আগে খাবার খাওয়ার সময় এক গ্লাস পানি খেয়েছিল, তারপর আর এক ফোঁটা পানিও তার পেটে পড়েনি। সে আলতো করে পাশে ফিরে দেখল মিহাল নিশ্চল হয়ে শুয়ে আছে। তার পিঠ ছড়ানো অবয়ব দেখে নীলা ভাবল লোকটা হয়তো সারাদিনের ক্লান্তিতে গভীর ঘুমে তলিয়ে গেছে। মিহালের ঘুম যাতে ভেঙে না যায় তাই সে অত্যন্ত সাবধানে বিড়ালের মতো নিঃশব্দে বিছানা থেকে নামলো। তারপর চটিচোড়া পায়ে গড়িয়ে ঘর থেকে বের হয়ে গেল। নিচে ডাইনিংয়ের ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি খেয়ে গলাটা ভেজানোর উদ্দেশ্যে। কিন্তু সে জানত না তার এই সামান্য নড়াচড়াও মিহালের সজাগ দৃষ্টি এড়াতে পারেনি। নীলা ধীর পায়ে নিচে নেমে এসে ড্রয়িং রুমের ফ্রিজটা খুললো এবং ভেতর থেকে বড় এক বোতল ঠান্ডা পানি বের করলো। সেখানে দুটো বড় বোতল রাখা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ঠান্ডা পানি জমে থাকার কারণে বোতলের মুখটা এমনভাবে আটকে ছিল যে সে আপ্রাণ চেষ্টা করেও তা খুলতে পারল না। তবুও জেদ ধরে সে বারবার নিজের সবটুকু শক্তি দিয়ে বোতলের মুখ খোলার চেষ্টা চালিয়ে যেতে লাগলো। ঠিক তখনই অন্ধকারের মাঝ থেকে আচমকা কেউ একজন তার হাত থেকে বোতলটি কেড়ে নিল। মধ্যরাতের এই নির্জনতায় হুট করে এমন এক কাণ্ড ঘটায় নীলা বুকের ভেতর একটা তীব্র মোচড় অনুভব করল। কিছুটা ভয়ও পেয়ে গেল সে। ড্রয়িং রুমে তখন একটা হালকা হলদে রঙের লাইট বাল্ব জ্বলছিল। সেই আবছা আলোয় ভালো করে তাকাতেই সে দেখতে পেল সামনে আর কেউ নয়, স্বয়ং মিহাল দাঁড়িয়ে আছে। মিহালকে দেখেও নীলা নিজের মুখে কুলুপ এঁটে রইল, কোনো কথা বলল না। মিহাল কোনো বাড়তি শক্তি না খাটিয়েই খুব অনায়াসে এক মোচড়ে বোতলের মুখটা খুলে ফেলল। মুখটা খুলে সে বোতলটি নীলার দিকে বাড়িয়ে দিল পানি খাওয়ার জন্য। কিন্তু নীলা সেই বোতলটি ছুঁয়েও দেখল না, বরং মিহালকে উপেক্ষা করে সে ফ্রিজ থেকে দ্বিতীয় পানির বোতলটি বের করল এবং আবারও নিজের মতো করে সেটির মুখ খোলার চেষ্টা করতে লাগলো। কিন্তু এবারেও নীলা পুরোপুরি ব্যর্থ হলো। নীলার এই অবুঝ ব্যর্থতা দেখে মিহালের ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি ফুটে উঠল। সে আর কোনো কথা না বাড়িয়ে নীলার হাত থেকে সেই দ্বিতীয় বোতলটিও প্রায় কেড়ে নিল এবং এবার বোতলটির মুখ সরাসরি নিজের দাঁত দিয়ে চেপে এক টানে খুলে ফেলল। এখন মিহালের দু হাতেই দুটো
খোলা পানির বোতল। সে দুটো বোতলই নীলার মুখের সামনে এগিয়ে দিল, কিন্তু নীলার জেদ তখন চিলতে আকাশের চেয়েও বড়। সে দুটো বোতলের একটিও গ্রহণ করল না, বরং এক বুক দেমাগ আর ভাব দেখিয়ে গটগট করে সিঁড়ির দিকে পা বাড়ালো। প্রয়োজনের তীব্র তৃষ্ণায় বুক ফেটে যাবে, তবুও সে এই লোকের হাত থেকে কোনো সাহায্য নেবে না। এটা যেন তার শেষ কথা। মিহাল স্তম্ভিত হয়ে নীলার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এবার তার নিজের ভেতরেও তীব্র রাগ আর জেদ চড়ে বসলো। সে মনে মনে একরোখা সিদ্ধান্ত নিল, যতক্ষণ না পর্যন্ত নীলা নিজে হেঁটে এসে তার হাত থেকে বোতল নিয়ে পানি খাওয়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে এই ড্রয়িং রুমে ঠান্ডা মেঝেতে এভাবেই দুটো বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে নীলা নিজের রুমে ফিরে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করতেই সারাদিনের মানসিক ও শারীরিক ক্লান্তির কারণে সে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুমের ঘোরে সে সম্পূর্ণ ভুলেই গেল যে মিহাল এখনও রুমে ফিরে আসেনি। সকাল 7টার দিকে ঘড়ির অ্যালার্ম বাজতেই ঘড়িতে একটা শব্দ হলো। জানালার পর্দার ফাঁক গলে সকালের নরম সোনাঝরা রোদ এসে পড়েছে নীলার চোখে মুখে। চোখ মুখ কুঁচকে হাত পায়ের আঙুল ফুটিয়ে সে ধীরে ধীরে বিছানায় উঠে বসলো। রাতের ঘুমটা বেশ চমৎকার হয়েছে। চোখ থেকে ঘুমের রেশটুকু পুরোপুরি কেটে যেতেই সে অভ্যাসবশত বিছানায় তাকালো, কিন্তু বিছানার ওপাশটা একদম খালি, সেখানে কেউ নেই। এত সকালে মিহাল কোথায় যেতে পারে সে কিছুতেই বুঝতে পারল না। ঠিক তখনই মস্তিষ্কের কোনো এক কোণে গত রাতের ড্রয়িং রুমে সেই জেদের ঘটনাটি হুড়মুড় করে মনে পড়ে গেল। মনে পড়া মাত্রই নীলা এক ঝটকায় বিছানা ছেড়ে নেমে পড়ল। পুরো বেডরুম তন্ন তন্ন করে খুঁজলো, এমনকি বারান্দায় গিয়েও উকি দিল, কিন্তু মিহালের কোনো হুদিস পেল না। হঠাৎ মনে এক তীব্র আশঙ্কার জন্ম নিতেই সে এক দৌড়ে রুম থেকে বের হয়ে সিঁড়ির মুখে এসে থমকে দাঁড়ালো। সিঁড়ির ওপর থেকে নিচের দিকে তাকাতেই তার চোখ দুটো ছানা পড়া হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পাচ্ছে ড্রয়িং রুমের ফ্রিজের সামনে মিহাল ঠিক আগের মতোই দু হাতে দুটো পানির বোতল নিয়ে পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে নীলার মাথা যেমন গরম হলো, তেমনি তার বিস্ময়ের আর সীমা রইল না। লোকটা কি পাগল? সারা রাত এভাবে দাঁড়িয়ে আছে। সে এক দৌড়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে সোজা মিহালের সামনে গিয়ে দাঁড়ালো। কোনো কথা না বাড়িয়ে সে এক ঝটকায় মিহালের হাত থেকে বোতল দুটো কেড়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু মিহালের হাতের বাঁধন তখন লোহার চেয়েও শক্ত। সে এত শক্ত করে বোতল দুটো ধরে রেখেছে যে নীলা টেনেও তা এক চুল নড়াতে পারল না। কয়েকবার আপ্রাণ চেষ্টা করে বারবার ব্যর্থ হয়ে অবশেষে নীলাকে নিজের জেদ বিসর্জন দিতে হলো। নিজের মাথাটা সম্পূর্ণ ঠান্ডা করে অত্যন্ত নরম ও ধীর কণ্ঠে সে বলল, আচ্ছা, আমাকে একটা বোতল দিন, আমি পানি খাবো। নীলার মুখ থেকে এই হার মানার শব্দটুকু শোনা মাত্রই মিহাল তার হাতের সেই বজ্র কঠিন বাঁধন এক নিমিষে আলতো করে দিল। নীলা আর কোনো উপায় না পেয়ে মিহালের হাত থেকে একটা বোতল নিয়ে সামান্য কয়েক ঢোক পানি খেয়ে নিজের তৃষ্ণা মেটালো। তারপর মিহালের অবশ হয়ে যাওয়া হাত থেকে দুটো বোতলই নিজের দায়িত্বে কেড়ে নিয়ে সেগুলোর মুখ শক্ত করে আটকে ফ্রিজের ভেতর রেখে দিল। ফ্রিজের দরজাটা বন্ধ করতেই নীলার ভেতরের চেপে রাখা সবটুকু ক্ষোভ আবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে মিহালের দিকে ফিরে চোখ রাঙিয়ে তীব্র ঝাঁঝালো গলায় বলতে শুরু করলো, মাথা নষ্ট নাকি আপনার? গত 2 দিন ধরে আপনি কি শুরু করেছেন বলুন তো? আর এই সারা রাত এখানে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকার মানেটা কি? হ্যাঁ, আমার রাগ করাটা কি স্বাভাবিক না? আপনি কাজই তো করেছেন এমন। আমি না হয় জানতাম না যে আপনি প্রিন্সিপালের সাথে চুক্তি করেছিলেন যে চাকরি পাওয়ার 3 বছরের ভেতর বিয়ে করতে পারবেন না, কিন্তু আপনি তো এ বিষয়ে খুব ভালো করেই জানতেন। তারপরেও কেন সেই চুক্তির খেলাপ করে আমাকে তড়িঘড়ি করে বিয়ে করতে গেলেন? চুক্তির মেয়াদটা শেষ হলে করতেন আমায় বিয়ে। আমি কি কোথাও চলে যেতাম নাকি মরে? না, শেষের শব্দটা নীলার ঠোঁট গলে বের হওয়ার আগে মিহালের ভেতরে সমস্ত সংযমের বাঁধ এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। বজ্রবিদ্যুতের গতিতে মিহাল তার এক হাত দিয়ে নীলার নরম ঘাটটা শক্ত করে চেপে ধরল, আর অন্য হাতটা সাপের মতো পেঁচিয়ে ধরল তার কোমর। এক তীব্র টানে সে নীলাকে নিজের তপ্ত বুকের সাথে মিশিয়ে সোজা ফ্রিজের শক্ত গায়ের সাথে লেপটে দিল। ঘটনাটি এত আকস্মিক আর ঝড়ের বেগে ঘটে গেল যে নীলা না পারল কোনো প্রতিবাদ করতে, আর না পারল নিজের অবশ হয়ে যাওয়া মস্তিষ্ক দিয়ে কিছু বুঝতে। ফ্রিজের ঠান্ডা দেয়াল আর মিহালের শরীরের জ্বলন্ত উত্তাপের মাঝে সে যেন পুরোপুরি বন্দী হয়ে গেল। মিহাল আর একটা মুহূর্তের জন্য তাদের মাঝের দূরত্ব রাখল না।
না। অবাধ্য নীলার সেই কথা বলা ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের গভীরে বাঁধনে স্তব্ধ করে দিল। মিহাল কোনো দ্বিধা না রেখে এক বুক অজন্ম তৃষ্ণা আর তীব্র অধিকার বোধ নিয়ে নীলার ঠোঁটের মদির স্বাদ নিতে মত্ত হয়ে উঠল। তার এই গভীর পাগলাটে স্পর্শে সারা রাতের ক্লান্তি কিংবা ক্ষোভের কোনো চিহ্ন ছিল না। ছিল কেবল নীলাঞ্জনাকে হারানোর এক প্রচ্ছন্ন ভয় আর তাকে নিজের করে আগলে রাখার তীব্র আগতে। নীলা প্রথমে স্তব্ধ হয়ে গেলেও মিহালের ঠোঁটের তীব্র ভালোবাসার পরশ তার সমস্ত শরীর জুড়ে এক অদ্ভুত অবশ অনুভূতি ছড়িয়ে দিল। তার চোখ দুটো নিজে থেকেই আলতো করে বুঝে এলো মিহালের বুকে এলোপাথারি কিল ছুঁড়ে মারা সেই তেজি মেয়েটি কেন জানি এই মুহূর্তে নিজেকে পুরোপুরি সঁপে দিল। মিহালকে থামানোর মতো কোনো শক্তি বা ইচ্ছে কোনোটি তার আর অবশিষ্ট রইল না। এক অদৃশ্য জাদু বলে দুই ওষ্ঠাধরের এই মিলন যেন তাদের মাঝের সমস্ত অভিমান আর দূরত্বকে এক নিমিষেই গলিয়ে জল করে দিল। দীর্ঘ এক গভীর আলিঙ্গন এবং চুমুর শেষে যখন মিহাল তার ওষ্ঠাধর আলগা করল, তখনও তাদের মাঝে কোনো দূরত্ব তৈরি হলো না। একজনের উত্তপ্ত বুক আর একজনের বুকের সাথে লেপ্টে রইল। ড্রয়িং রুমের সেই নিস্তব্ধতায় শুধু দুজনের দ্রুত ও ভারী নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। নীলা তখনও মিহালের বুকে নিজের হাত দুটো রেখে হাঁপড়ের মতো হাঁপাচ্ছিল। মিহাল তার এক হাতের তালুতে নীলার নরম গাল দুটো আগলে ধরল। তার স্পর্শে তীব্র এক আধিপত্য আর ব্যাকুলতা স্পষ্ট। নীলার চোখের দিকে নিজের জ্বলন্ত দৃষ্টি নিবদ্ধ করে মিহাল ফিসফিসিয়ে অথচ এক অনড় শাসনে বলে উঠল, ইউ আর মাইন, ডোন্ট এভার টক অ্যাবাউট লিভিং মি। খুব মরার ইচ্ছে তোমার? যদি মরতেই হয় আমাকে বলবে, আমি মারবো তোমাকে, তাও নিজের আদর দিয়ে, সমস্ত ভালোবাসা দিয়ে। তোমাকে এত আদর আর ভালোবাসায় ডুবিয়ে দেবো যে তুমি সহ্য করতে পারবে না। তবুও ভুলেও কোনোদিন আমাকে ছেড়ে যাওয়া কিংবা মরে যাওয়ার কথা মুখে আনবে না। নীলার গলা দিয়ে কোনো শব্দ সরল না। সে শুধু বড় বড় নিঃশ্বাস নিয়ে মিহালের চোখের সেই গভীরতা মেপে নেয়ার চেষ্টা করছিল। মিহাল আর কোনো সুযোগ না দিয়ে আবারও নীলার অধৈর্যরা নিজের ঠোঁটের বন্ধনে জড়িয়ে নিল। তবে এইবারের স্পর্শে আগের সেই উন্মাদনা ছিল না, ছিল এক চলতে প্রশান্তি আর অসম্ভব রকমের আলতো একটা, যেন সে চায় তার নীলাঞ্জনা প্রতিটি সেকেন্ডের এই তীব্র অনুভূতি নিজের সমস্ত সত্তা দিয়ে অনুভব করুক। মিহালের এই নরম ভালোবাসার পরশে নীলার ভেতরে সবটুকু জেদ আর অভিমানের বাঁধ এক নিমিষেই গলে জল হয়ে গেল। সে নিজেকে আর আটকে রাখতে পারল না। সব জড়তা ভেঙে সে নিজের এক হাত দিয়ে মিহালের শার্টের কালারটা শক্ত করে চেপে ধরল আর অন্য হাতটা গলিয়ে দিল মিহালের সিল্কি চুলের মাঝে। এক বুক আকুলতা নিয়ে সে মিহালের সেই গভীর চুম্বনের প্রতি উত্তর দিতে শুরু করল। বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল, অতীতের সব কলঙ্ক আর ভবিষ্যতের অনিশ্চয়তা ভুলে গিয়ে ভোরের সেই মিষ্টি আলোয় দুজনেই ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো একে অপরের চিরচেনা ভালোবাসার অতল সাগরে। সে গভীর চুম্বনের মাঝে তীব্র এক ব্যাকুলতায় শ্বাস নেয়ার জন্য মিহাল সামান্য একটু থামল। নীলার ঠোঁটের খুব কাছে নিজের ওষ্ঠাধর রেখে সে মদির কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আই এম নট গেটিং এনাফ অফ ইউ। কথাটা শেষ হতে না হতেই সে আবারও এক আজন্ম তৃষ্ণা নিয়ে নীলার ওষ্ঠজোড়া নিজের দখলে নিল। মিহালের এই অবাধ্য ও অবিনাশী ভালোবাসার টানে নীলা যেন এক মায়াবী ঘোরে তলিয়ে গেল। সে নিজের আঙুলগুলো দিয়ে আরও শক্ত করে খামচে ধরল মিহালের চুলের গোড়ায়। মিহালের একটা হাত তখন নীলার পুরো পিঠ জুড়ে এক তীব্র ভালো লাগার ঝড় বইয়ে দিচ্ছে। ঠিক তখনই সমস্ত ব্যাকুলতাকে এক চূড়ান্ত রূপ দিয়ে মিহাল আচমকা নীলাকে এক হ্যাঁচকায় নিজের কোলে তুলে নিল। আকস্মিক এই উড্ডয়নে নীলা অবশ শরীরে নিজের পা দুটো শক্ত করে জড়িয়ে নিল মিহালের কোমরের দুপাশে। মিহাল কিন্তু তখনও নীলার ঠোঁট থেকে নিজের মনোযোগ এক বিন্দুও সরালো না। ওই অবস্থাতেই নীলার ঠোঁটের সুধা পান করতে করতে সে ধীর অথচ দৃঢ় পায়ে এগিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে। টেবিলের একদম কাছে এসে মিহাল নিজের এক হাত দিয়ে নীলার কোমর শক্ত করে ধরে রাখল যাতে সে পড়ে না যায়, আর অন্য হাত দিয়ে চোখের পলকে ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রাখা জলের গ্লাস আর টুকিটাকি জিনিসপত্র এক ঝটকায় মেঝেতে ফেলে দিল। ঝনঝন শব্দে জিনিসগুলো মেঝেতে আশ্রে পড়লেও সেই শব্দের দিকে তাদের কারোরই কোনো খেয়াল ছিল না। মিহাল পরম আবেশে নীলাকে তুলে বসিয়ে দিল সেই ডাইনিং টেবিলের ওপর এবং ধীরে ধীরে নীলাকে টেবিলের উপর শুইয়ে দিল এবং নিজেও নীলার উপর ঝুঁকে পড়ল।
এখনও দুজনের ঠোঁট আলাদা হয়নি। মিহাল নিজের ঘাড়ে এবং চুলের মাঝে থাকা নীলার হাত দুটো ধীরে ধীরে সামনের দিকে আনলো এবং নীলার ঠোঁট ছেড়ে দিয়ে ভারী ভারী নিঃশ্বাস নিতে নিতে বলল, নীলা, সুইটহার্ট, টেক অফ মাই শার্ট। নীলা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত রেখে ডমিনেট স্বরে বলল, স্ক্রিম অ্যান্ড বেগ টু মি, বেগ মি ফর ইট, স্ক্রিম অ্যান্ড বেগ মি। মিহাল ঠোঁট কামড়ে হাসল, তারপর চিৎকার করে বলল, I'm begging you, please unbutton my shirt, sweetheart. নীলার ঠোঁটের কোণে এবার এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। সব রকম দ্বিধা আর বাধা এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে নিজের কাঁপতে থাকা নরম আঙুলগুলো দিয়ে ধীরে ধীরে মিহালের শার্টের বোতামগুলো একটা একটা করে আলগা করতে লাগলো। অন্যদিকে মিহাল আর নিজেকে ধরে রাখতে পারল না। নীলার ওষ্ঠধর ছেড়ে সে নিজের মুখ গুজে দিল নীলার গলার ভাঁজে। মিহালের সেই তীব্র ও অনায়াস পরশে নীলা আলতো করে গোঙাতে লাগলো। তার পুরো শরীরে এক অদ্ভুত ভালো লাগার শিহরণ খেলে গেল। তার হাত দুটো তখনও অবিরাম কাজ করে যাচ্ছিল মিহালের শার্টের বোতাম খোলার। শার্টের প্রায় সবকটি বোতামই খোলা শেষ। এখন আর মাত্র দুটি বোতাম খোলা বাকি। মিহালের ঠোঁট নীলার গলার খাঁজে গভীর এক ভালোবাসার দাগ এঁকে দিতে ব্যস্ত। ঠিক তখনই পুরো বাড়ি কাঁপিয়ে তীব্র শব্দে বেজে উঠল সদর দরজার কলিং বেল। মুহূর্তের মধ্যেই যেন এক লহমায় জাদুর ঘোর কেটে গেল। দুজনেই এক ঝটকায় থমকে গেল এবং সম্বিত ফিরে পেয়ে নিজেদের বর্তমান অবস্থানটা টের পেল। নীলা চরম এক অস্বস্তি আর লজ্জায় সঙ্গে সঙ্গে নিজের হাত দুটো মিহালের শার্ট থেকে সরিয়ে নিল। লজ্জায় তার মনে হতে লাগলো এই বুঝি বুক চিরে প্রাণটা বেরিয়ে যাবে। মিহালও একটা গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে নীলার উপর থেকে সরে দাঁড়ালো। তার মুখে তখন কোনো ভাষা নেই। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে কে থেকে যে কি হয়ে গেল সে নিজেও যেন পুরোপুরি মেলাতে পারছিল না। এখন নিজের ওপরই এক চরম অপরাধবোধ আর রাগ হতে লাগলো তার। নীলা তাকে কতটা বিশ্বাস করে, অথচ সে আবেগের বশে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলল। নীলা তখনও ডাইনিং টেবিলের উপর শুয়ে আছে। লজ্জায় মিহালের দিকে চোখ তুলে তাকানোর শক্তিটুকু তার নেই। মিহাল নীলাকে সান্ত্বনা দিতে বা কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আবার অধৈর্য হয়ে কলিং বেলটা বেজে উঠল। এই অস্বস্তিকর পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করার জন্য এবং নীলাকে নিজেকে গুছিয়ে নেওয়ার কিছুটা সময় দেওয়ার উদ্দেশ্যে মিহাল আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে নিজের খোলা শার্টটা কোনো মতে সামলে নিয়ে সদর দরজা খোলার জন্য ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। মিহাল চোখের আড়াল হতেই নীলা ডাইনিং টেবিলের ওপর ধীরে ধীরে উঠে বসল। মিহালের সেই জাদুকরী ও তীব্র স্পর্শের কারণে তার সম্পূর্ণ শরীর কেমন যেন এখনো অবশ আর ভারী হয়ে আছে। তবুও সেখানে আর একটা সেকেন্ডও বসে থাকা ঠিক নয় ভেবে সে টেবিল থেকে নেমে এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে ছুটে গেল। মিহাল দরজাটা খুলে দেখল বাইরে একজন লোক বড় একটি পার্সেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তীব্র বিরক্তি আর অস্বস্তি চেপে সে দ্রুত অফিসিয়াল ফর্মালিটি পূরণ করল এবং লোকটির কাছ থেকে পার্সেলটি বুঝে নিয়ে তাকে বিদায় করল। দরজা আটকে মিহাল যখন ড্রয়িং রুমের ডাইনিং টেবিলের দিকে তাকালো, দেখল সেখানে নীলা নেই। পুরো জায়গাটা ফাঁকা। মুহূর্তের মধ্যেই তার বুকের ভেতরটা একটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। তার মনে হলো নীলা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে, তার ওপর ক্ষুব্ধ হয়ে এখান থেকে চলে গেছে। মিহালের মনে এক তীব্র ভয়ের জন্ম হলো, কারণ তাদের বিয়ের পর দুজনের মাঝে একটা চুক্তি হয়েছিল সে নীলার স্পষ্ট অনুমতি ছাড়া কোনোদিনও তাকে ওভাবে স্পর্শ করবে না। যদিও এর আগে চুম্বনের জন্য সে কোনো মতে নীলার মৌন সায় বা অনুমতি পেয়েছিল, কিন্তু আজ আবেগের স্রোতে ভেসে সে বড্ড বেশি করে ফেলেছে। এখন যদি নীলা তাকে আবার ভুল বোঝে, যদি তাকে চিরতরে অবিশ্বাস করে বসে, ভয়ে আর অপরাধবোধে মিহালের হাত কাঁপতে লাগলো। সে হাতের পার্সেলটি সোফার উপর ছুঁড়ে মেরে এক দৌড়ে সিঁড়ি ভেঙে নিজের রুমের দিকে যেতে লাগলো। যেভাবেই হোক নীলার সামনে হাঁটু গেড়ে বসে তাকে এই ভুলের জন্য ক্ষমা চাইতেই হবে। সে মনে মনে খুব ভালো করেই জানে স্বামী হিসেবে নীলাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার তার আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে নীলার মনের গহীনের সেই চূড়ান্ত পারমিশন বা ভালোবাসা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জোর করে নিজের অধিকার খাটানোর কোনো মানেই হয় না। নীলার বিশ্বাসের মর্যাদা দেয়াই তার কাছে সবচেয়ে বড়। মিহাল রুমে পা রাখতেই দেখল পুরো ঘরের মেঝে আর বিছানায় নীলার জামা কাপড় এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আলমারির সব কাপড় টেনে বের করে হন্যে হয়ে কিছু একটা খুঁজে চলেছে নীলা।
তার এই রূপ দেখে মিহালের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সে ভাবল নীলা হয়তো রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে হন্তদন্ত হয়ে নীলাকে আটকানোর জন্য যেই না তার দিকে এগিয়ে গেল, ঠিক তখনই নীলা কাপড়ের ভাঁজ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে সোজা হয়ে দাঁড়ালো। কাগজটা দেখা মাত্রই মিহালের চিনতে বিন্দুমাত্র অসুবিধে হলো না। এই সেই চুক্তিপত্র যেখানে লেখা ছিল নীলার অনুমতি ছাড়া সে তাকে স্পর্শ করতে পারবে না। বিয়ের পর থেকে সে যতবারই নীলার কাছাকাছি আসতে চেয়েছে ততবারই এই অভিশপ্ত কাগজটা তার চোখের সামনে ভেসে উঠেছে এবং এক অদৃশ্য দেয়াল হয়ে তাকে নীলার থেকে দূরে সরিয়ে রেখেছে। পৃথিবীর সবকিছু ভুলে গেলেও এই একটা কাগজ সে কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু এই মুহূর্তে মাত্র কয়েক মিনিট আগের সেই গভীর ঘনিষ্ঠতার পর নীলা কেন নতুন করে এই কাগজটা বের করলো তা মিহাল কিছুতেই মাথায় মেলাতে পারল না। তার মনে হলো নীলা হয়তো আজ তাকে এই কাগজের দোহাই দিয়ে চিরতরে নিজের জীবন থেকে তাড়িয়ে দেবে। এক বুক যন্ত্রণা আর তীব্র আহত চোখে সে শুধু নীলার দিকে তাকিয়ে রইল। নীলা কি তবে তাকে আর কোনোদিনও ক্ষমা করবে না? সে কি কখনোই তার এই নীলাঞ্জনাকে সম্পূর্ণ নিজের করে আপন মায়ায় পাবে না? অপরাধবোধ আর ভালোবাসার চরম টানাপোড়েনে না চাইতো মিহালের একজোড়া চোখ নোনা জলে ছলছল করে উঠল। নীলা সোজা মিহালের মুখোমুখি এসে দাঁড়ালো। হাতের সেই চুক্তিপত্রটি দুজনের চোখের সামনে উঁচুতে তুলে ধরল সে। তারপর এক বিন্দু সময় অপচয় না করে কাগজটা মাঝখান থেকে কুড়মুড় করে ছিঁড়ে দুভাগ করে ফেলল। মিহাল পলকহীন চোখ স্তব্ধ হয়ে দেখল সেই দৃশ্য। বুকের ভেতর ধক করে ওঠা এক তীব্র আনন্দের জোয়ারে সে যেন বাকরুদ্ধ হয়ে গেল। এই তো তার আজন্মের লালিত স্বপ্ন। সেই কবে থেকে সে এই অভিশপ্ত কাগজের টুকরোটাকে নিজের হাত দিয়ে ছিঁড়ে কুচি কুচি করে ফেলতে চেয়েছিল। যে কাগজের একটা মাত্র শর্ত তাকে প্রতিটা রাতে তার ভালোবাসার নীলাঞ্জনা থেকে যোজন যোজন দূরে সরিয়ে রাখত। তাতেও তার কাছে বিষাক্ত এক দেয়াল ছাড়া আর কিছুই ছিল না। আজ তার সেই অধরা স্বপ্ন পূরণ হলো, তাও আবার খোদ তার নীলাঞ্জনার নিজের হাত ধরে। খুশিতে আর চরম স্বস্তিতে মিহালের এক চোখ জোড়া চকচক করে উঠল। নীলা সেখানেই থামল না। সে কাগজের টুকরোগুলোকে হাতের মুঠোয় নিয়ে একদম কুচি কুচি করে ঘরের বাতাসে উড়িয়ে দিল। মাথার উপরে ভনভন করে ঘুরতে থাকা সিলিং ফ্যানের বাতাসে সেই সাদা কাগজের টুকরোগুলো ঠিক যেন বরফ কুচির মতো তাদের দুজনের মাথার উপর দিয়ে চক্কর কেটে মেঝেতে ঝরে পড়তে লাগলো। কাগজের সেই শুভ্র বৃষ্টির মাঝেই মিহাল আর এক সেকেন্ডের দূরত্ব সইল না। এক লহমায় নিজের বলিষ্ঠ হাত দুটো দিয়ে নীলার কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের তপ্ত বুকের ভেতর টেনে নিল। নীলা এইবার আর লজ্জা বা ভয়ে চোখ দুটো বন্ধ করল না, বরং সব আড়াল ভেঙে সে মিহালের জলভরা চোখের দিকে সরাসরি তাকানোর এক অদ্ভুত সাহসিকতা দেখালো। সে যেন নিজের সমস্ত অধিকার মিহালের চোখের মণিতে সঁপে দিল, যেন সে মিহালকে এক সুবর্ণ সুযোগ দিল তার চোখের গভীর ভাষাটা পড়ে নেয়ার জন্য। যে গভীর ভালোবাসার কথা সে কোনোদিনও মুখে উচ্চারণ করার সাহস পেত না, কারণ ভালোবাসার এই অমোঘ স্বীকারোক্তিতে সে বড্ড বেশি ভয় পায়। আজ তা তার চোখের তারায় স্পষ্ট হয়ে ধরা দিল। মিহাল তার নীলাঞ্জনার চোখের সেই না বলা আকুতি আর ভালোবাসার ভাষা এক পলকেই বুঝে ফেলল। বুকের ভেতরের সমস্ত সংশয় আর মেঘ এক নিমিষে কেটে গেল তার। সে পরম তৃপ্তিতে এক বুক গভীর অধিকার আর ভালোবাসা নিয়ে আবারও নীলার ওষ্ঠধরের সাথে নিজের ঠোঁটের মিলন ঘটালো। এবারের চুম্বনে কোনো তাড়া ছিল না, কোনো ভয় ছিল না, ছিল কেবল একে অপরকে আজীবনের জন্য নিজের করে নেয়ার এক অলিখিত পবিত্র অঙ্গীকার। ধীরে ধীরে মিহালের স্পর্শ গভীর হতে লাগলো। নীলাও এবার সকল লজ্জা শরম ছেড়ে মিহালের শার্টের অবশিষ্ট দুটি বোতাম খুলে ফেলল এবং মিহালের শরীর থেকে শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। মিহালও কম যায় কিসে, সে নীলারও ওড়না খুলে মাটিতে ছুঁড়ে ফেলল। ঠোঁট ছেড়ে নীলার গলায় নামতে লাগলো। ধীরে ধীরে নীলার শরীরের উপর তার আধিপত্য বাড়তে লাগলো। নীলা নিজের সম্পূর্ণ শরীরের ভার মিহালের উপর ছেড়ে দিল। মিহাল নীলাকে পাজা করে তুলে ধীরে ধীরে বিছানার উপর শুইয়ে দিল। সেখানে নীলার কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়েছিল। মিহাল সেগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দিল। নীলার বুকের ওঠানামা তখন তীব্র, প্রতিটা নিঃশ্বাসে এক অদ্ভুত ব্যাকুলতা। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সে তখন এক ঘোর লাগা আবেশে আচ্ছন্ন। কোনো মতে চোখের পাতা সামান্য মেলে কাঁপতে থাকা কণ্ঠে সে ফিসফিসিয়ে উঠল, লাইট অফ করে পর্দাটা টেনে দিন না, রুমে বড্ড আলো। তার এই লাজুক আকুতিতে মিহালের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে মায়াবী হাসি। নীলার দিক থেকে দৃষ্টি না সরিয়ে তার অধর কোণে আলতো কামড় কেটে মিহাল উত্তর দিল,
আমার সারাটা জীবনের অন্ধকার দূর করে যে আলো তুমি নিয়ে এসেছো, আজ তোমাকে নিজের করে পাওয়ার এই পরমক্ষণে সেই আলো আমি কিভাবে নিভিয়ে দেই বলো? অন্ধকার নয়, আজই সকালের সমস্ত আলো সাক্ষী থাকুক আমাদের এক হওয়ার। আজ কোনো আড়াল থাকবে না নীলা। আলোর এই উৎসবে তোমাকে আমি সম্পূর্ণভাবে দেখতে চাই। মিহালের গভীর ভালোবাসার বাণী শুনে নীলার বুকের স্পন্দন যেন আরো দ্বিগুণ হয়ে উঠল। তার ওষ্ঠাধর কেঁপে উঠল এক অবাধ্য উষ্ণতায়। একে একে সমস্ত দ্বিধা আর আবরণের দেয়াল ভেঙে মিহাল তাকে জড়িয়ে নিল এক অপার্থিব ভালোবাসার বন্ধনে। সমস্ত জড়তা মুক্ত হয়ে নীলা তখন যেন এক পবিত্র রূপসী। মিহাল অপলক চোখে চেয়ে রইল তার পরম আরাধ্য নীলাঞ্জনার দিকে, চোখের পলক না ফেলে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি ভাঁজে যেন অবলোকন করল প্রকৃতির এক শ্রেষ্ঠ সৃষ্টিকে। গভীর মুগ্ধতায় নিজের ঠোঁট কামড়ে ধরে সে ফিসফিসিয়ে বলল, মাশাআল্লাহ! নীলাঞ্জনা, তুমি বড্ড সুন্দর। এত সৌন্দর্য আমি কোথায় রাখবো? মিহালের এই তৃষ্ণার্ত প্রশংসায় নীলার ফর্সা মুখমণ্ডল লজ্জার রক্তিম আভায় রাঙা হয়ে উঠল। সে চোখ দুটি বুজে ফেলল আবেশে। মিহাল আর নিজের আবেগকে বেঁধে রাখতে পারল না। সমস্ত মায়া ও ব্যাকুলতা উজাড় করে সে নীলাকে ভালোবাসার সাগরে ভাসিয়ে দিল। বাইরের মধ্যাহ্নের প্রহর আলো সাক্ষী হয়ে রইল দুই মনের পাশাপাশি দুটি তৃষ্ণার্ত দেহের একাত্মতার। একে অপরের মাঝে হারিয়ে যাওয়ার এই খেলায় তারা যেন জাগতিক সবকিছু ভুলে গেল। মিহালের মনে হতে লাগলো যদি সম্ভব হতো তবে নীলাকে চামড়ার এই দেয়াল ভেঙে নিজের একদম মনের গহীনে আজীবন লুকিয়ে রাখত। তীব্র সুখ আর আবেগের আতিশয্যে নীলার চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল বিছানায়। মিহাল যতবারই তাকে ভালোবাসার অতল গভীরে নিয়ে যাচ্ছিল ততবারই তার ভালোবাসার তীব্রতার মাঝেও ফুটে উঠছিল এক পরম যত্ন। সে বারবার নীলার কপালে ঠোঁট ছুঁয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করছিল, ব্যথা পাচ্ছ নীলাঞ্জনা? তুমি শুধু একবার বলো, আমি আর একদমও এগোবো না জান। এই পুরুষটি আজ তাকে নারীত্বের এক পরম পূর্ণতা দিল। সময়ের হিসেব হারিয়ে বহুক্ষণ ধরে চলতে লাগলো তাদের এই প্রণয় পর্ব। মিহাল যেন আজ কোনো ক্লান্তির পরোয়া না করে তার নীলাঞ্জনাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে দিতেই ব্যস্ত রইল। বাইরের বেলা গড়িয়ে ঘড়ির কাঁটা তখন 11টার ঘর ছুঁয়েছে। ঘরের নরম আলো ছায়ার মাঝে নীলা অর্ধ শয়ান অবস্থায় বিছানায় হেলান দিয়ে আছে। আর তার উদরে মাথা রেখে এক পরম শান্তিতে ঘুমিয়ে আছে মিহাল। নীলা আলতো করে পরম মমতায় মিহালের অবিন্যস্ত চুলে আঙুল চালিয়ে দিচ্ছে। মাত্র কিছুক্ষণ আগে তাদের মাঝে বয়ে যাওয়া সেই ঝড়ো ভালোবাসার কথা মনে পড়তেই নীলা বারবার লজ্জায় নিজের মাঝে গুটিয়ে যাচ্ছে। এক অদ্ভুত ভালো লাগা আর শিহরণ তার পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছে। নিজেকে আজ পৃথিবীর সবচেয়ে সুখী আর ভাগ্যবতী নারী মনে হচ্ছে তার। মনে হচ্ছে অতীতের সব মেঘ কেটে গেছে। জীবনে আর কোনো দুঃখের ছায়া কখনো তাকে স্পর্শ করতে পারবে না। মিহাল আজ তাকে সত্যি এক অতুল সুখের সাগরে ভাসিয়ে দিয়েছে। নিজের পেটের দিকে তাকাতেই নীলার চোখে ভেসে উঠল মিহালের বড্ড নিষ্পাপ মুখখানি। পৃথিবীর সমস্ত ক্লান্তি ভুলিয়ে পুরুষটি কত নিশ্চিন্তে, কত অধিকার নিয়ে তার শরীরের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। দৃশ্যটা দেখে নীলার বুকটা ভালোবাসায় ভরে উঠল। তবে পরক্ষণেই তার বাস্তব জ্ঞান ফিরে এলো। মিহালের এভাবে ঘুমোতে তো চলবে না। মনে মনে সৃষ্টিকর্তাকে একটা ধন্যবাদ দিল সে। ভাগ্যিস আজ উইকেন্ডে ইউনিভার্সিটি বন্ধ, নয়তো আজ নিশ্চিত দুজনেরই ক্লাসে যাওয়া মিস হয়ে যেত। কিন্তু আর এভাবে অলসভাবে শুয়ে থাকার উপায় নেই। যে কোনো মুহূর্তেই তার ফুপু চলে আসতে পারেন। ফুপু এলে এই অবস্থায় সে দরজা কি করে খুলবে? তাছাড়া এখনো সকালের নাস্তা পর্যন্ত খাওয়া হয়নি। নিজেকে গোসল সেরে পবিত্র হতে হবে, তারপর দুপুরের রান্নার তোড়জোড় করতে হবে। কিন্তু মিহালের এই গাঢ় ঘুম ভাঙতেও নীলার বড্ড মায়া হচ্ছে। লোকটি কাল সারা রাত এক ফোঁটাও ঘুমোয়নি। মাঝরাত থেকে ফ্রিজের সামনে তার জন্য জলের বোতল হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকার পাগলামিটা তো এই পুরুষটিই করেছে। কিন্তু আর দেরি করা সম্ভব নয়। এখন যদি সে মিহালের ঘুম না ভাঙায় তবে রান্নাবান্না সব ভেস্তে যাবে, আর মিহালও ফ্রেশ হতে পারবে না। বাস্তবতার তাগিদে আর কোনো উপায় না পেয়ে নীলা আলতো করে মিহালের চওড়া কাঁধ দুটো ধরে মৃদু ঝাঁকুনি দিল। নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, শুনছেন? প্লিজ এবার একটু আমাকে ছাড়ুন, বেলা হয়েছে অনেক। আমাকে উঠে একটু শাওয়ার নিতে হবে। মিহাল যেন এক গভীর ঘুমের রাজ্যে তলিয়ে আছে। নীলার ডাকে সাড়া তো দিলই না, উল্টো ঘুমের ঘুরে অবুঝ বালকের মতো এক অদ্ভুত শব্দ করে উঠল।
অর্থাৎ সে কোনো মতেই এই ওমে ভরা বুক ছেড়ে নড়বে না। নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বোঝানোর চেষ্টা করলো। প্লিজ একটু কষ্ট করে উঠে বিছানার এই পাশটায় এসে ঘুমান না, যে কোনো মুহূর্তে ফুপু চলে আসতে পারে। আমার শাওয়ার নেওয়াটা খুব প্রয়োজন, তারপর আবার দুপুরের রান্নাও করতে হবে। নীলার এত সব যুক্তির কথা মিহালের কানে আদৌ পৌঁছালো কিনা সে নীলার কথা তো শুনলই না, উল্টো তার উদরের উপর থেকে চট করে উঠে নিজের পুরো শরীরের ভারী ভরটা একদম নীলার নরম শরীরের উপর সঁপে দিল। শুধু তাই নয়, মুখটা নামিয়ে নীলার গলার ভাঁজে গভীর করে গুজে দিল। মিহালের শরীরের এই আকস্মিক উষ্ণতায় আর ভারী নিঃশ্বাসের ছোঁয়ায় নীলার সর্বাঙ্গ কেঁপে উঠল। দুজনের পরনেই কিছু নেই, বুকের ভেতর ধরফরানি বেড়ে যাওয়ায় ক্ষণিকের জন্য দম নিতেও কষ্ট হলো তার। তবুও নিজের কাঁপতে থাকা কণ্ঠস্বরকে কোনো মতে জোর দিয়ে বলল, প্লিজ এই অসময়ে এমন অবাধ্যতা করবেন না। আমাকে শাওয়ার নিতে হবে। আপনি লক্ষ্মী ছেলের মতো বিছানায় সরে গিয়ে ঘুমান। নীলার শত অনুনয়ে মিহাল এবার তার নিভু নিভু চোখ জোড়া মেলে তাকালো। ঘুমের ঘোরে ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, মা আসলে বড়জোর বলবে আপনার ছেলের সাথে রোমান্স করতে যেহেতু ব্যস্ত আছেন, তাই আপনি যেখান দিয়ে এসেছেন কষ্ট করে সেখানে দিয়ে আবার চলে যান। মিহালের এই চরম রসিকতায় নীলা আর নিজের শাসন ধরে রাখতে পারল না। সে হালকা করে মিহালের চওড়া পিঠে একটা চর বসিয়ে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, থাপ্পড় চেনেন আপনি? নীলার এই আদুরে শাসনে মিহাল মোটেও দমে গেল না। সে উল্টো নীলার গলার নরম ভাঁজে ঠোঁট ছুঁয়ে আরও একটু উপরে উঠে তার কানের কাছে মুখ নিয়ে গেল। একদম গাঢ় আদুরে এবং তৃষ্ণার্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, নীলা, আমি সত্যিই তোমাকে বড্ড বেশি ভালোবাসি। মিহালের এই আচমকা ও গভীর স্বীকারোক্তিতে নীলার মনের সব রাগ এক পলকেই গলে জল হয়ে গেল। সে নিজের ঠোঁট কামড়ে মৃদু হেসে আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, গুড। ভালোবাসতে থাকেন আমাকে। আমি সত্যি অনেক ভালোবাসা ডিজার্ভ করি, কারণ আমি নিজেও কিন্তু নিজেকে বড্ড ভালোবাসি। নীলার এই চটপটে আর চতুর উত্তর শুনে মিহাল এবার আর চেপে রাখতে পারল না, শব্দ করে হেসে উঠল। সে মনে মনে ভাবল এই মেয়েটি আসলেই অদ্ভুত। সে কখনো কারো কাছে হার মানবে না। হাসির এই রেশটুকুর সুযোগ নিয়েই নীলা এবার দুহাতে আলতো ধাক্কা দিয়ে মিহালকে নিজের উপর থেকে সরিয়ে দিল। তারপর বিছানার চাদরটা পরম যত্নে শরীরের সাথে পেঁচিয়ে নিয়ে ধীরে ধীরে উঠে বসল। দীর্ঘক্ষণের সেই মধুর ঝড়ে তার পুরো শরীর জুড়ে এখন এক হালকা ব্যথার রেশ। নীলাকে উঠে দাঁড়াতে দেখে মিহাল বিছানায় এপাশ ওপাশ করে ঘুম চড়ানো কণ্ঠে বলল, নীলাঞ্জনা, ঘুমে চোখ মেলতেই পারছি না, অথচ আজ তোমাকে গড়ে তুলে আমি নিজেই ওয়াশরুমে দিয়ে আসতাম। মিহালের এই অলস অথচ ভালোবাসায় মাখামাখি কথা শুনে নীলার ঠোঁটে ফুটে উঠল এক মায়াবী হাসি। সে পরম মমতায় মিহালের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অনেক হয়েছে, এবার আপনি ঘুমান। নীলার কথায় মিহাল আর কথা বাড়ল না। চোখের পাতা দুটো যেন ভারী হয়ে নেমে এলো আর সে গভীর ঘুমে তলিয়ে গেল। নীলা চাদরটা শরীরে জড়িয়ে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে ধীরে ধীরে ওয়াশরুমে চলে গেল। দীর্ঘক্ষণের সেই ক্লান্তির পর বেশ অনেকটা সময় নিয়ে শাওয়ার নিল সে। শীতল জলের স্পর্শে তার শরীরের ক্লান্তি কিছুটা কমলেও ওয়াশরুম থেকে বের হওয়ার সময় বাঁধল এক চরম বিপত্তি। তাড়াহুড়োর ভেতরে যাওয়ার সময় সে নিজের পরনের কাপড় নিতে একদম ভুলে গেছে। উপায়ান্তর না পেয়ে কেবল একটা তোয়ালে জড়িয়েই তাকে অত্যন্ত ভয়ার্ত ও দ্বিধান্বিত পায়ে ওয়াশরুম থেকে বাইরে বের হতে হলো। এক বুক দুরু দুরু ভয় নিয়ে সে চারপাশটা দেখল, তবে ঘরে পা রাখতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার সেই পাগল পুরুষটি এখনও ঠিক আগের মতোই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। নীলার উৎসুক নজর গিয়ে পড়ল বিছানায় উপর হয়ে ঘুমিয়ে থাকা মিহালের ওপর। মিহাল বিছানায় পিঠ সোজা করে এক হাত ছড়িয়ে ঘুমোচ্ছে, আর তার সেই অনাবৃত বলিষ্ঠ ও চওড়া পিঠের দিকে তাকাতেই আচমকা নীলার গলার ভেতরটা শুকিয়ে এলো। লজ্জায় আর অনুশোচনায় তার বুকটা কেঁপে উঠল। মিহালের পুরো পিঠ জুড়ে স্পষ্ট হয়ে আছে নীলার নখের আঁচড়ের গভীর দাগ। কিছু কিছু জায়গায় তো রক্ত জমাট বেঁধে কালচে লাল হয়ে রয়েছে। নীলা এবার নিজের হাতের নখগুলোর দিকে তাকালো। সত্যি তো, নখগুলো বেশ বড় বড় হয়ে উঠেছে। মনে মনে নিজেকে একটু বকা দিয়ে সে ভাবল, আজকে প্রথম কাজই হলো এই অবাধ্য নখগুলো কেটে ফেলা। একটা অপরাধবোধ মাখানো দীর্ঘশ্বাস ছেড়ে সে আলতো পায়ে ঘরের ড্রয়ারের দিকে এগিয়ে গেল।
সেখান থেকে একটা নিরাময়কারী মলম হাতে নিয়ে অত্যন্ত সাবধানে বিছানার পাশে এসে বসল। মিহালের ঘুমের যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে তীক্ষ্ণ নজর রেখে সে মিহালের পিঠে থাকা চাদরটুকু টেনে কোমর পর্যন্ত নামিয়ে দিল। তারপর নিজের আঙুলের ডগায় সামান্য মলম নিয়ে পরম মমতায় অত্যন্ত আলতো ছোঁয়ায় মিহালের পিঠের সেই ক্ষত স্থানগুলোতে আলতো করে মালিশ করতে লাগলো। প্রতিটি ছোঁয়ায় মিশে রইল এক চরম ভালোবাসা, যত্ন আর মৌন ক্ষমা প্রার্থনা। দুপুরের সোনালি রোদ যখন ঘরের জানালাগুলো মেঝেতে এসে পড়েছে, ঠিক তখন মিহালের ঘুম ভাঙল। চোখের পাতা দুটো এখনো বড্ড ভারী। সে কপালে হাত দিয়ে আলতো চেপে ধরে ধীরে ধীরে বিছানায় উঠে বসল। দেয়াল ঘড়ির দিকে নজর যেতেই তার চোখ ছানা পড়া। একটা পার হয়ে গেছে, পুরো ঘর ফাঁকা, নীলা কোথাও নেই। বিছানা থেকে নেমে দাঁড়াতেই মাথাটা চক্কর দিয়ে উঠল তার। কাল রাতের অনিদ্রা আর দুপুরের এই অসময়ের ঘুমের কারণে শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে। এই মুহূর্তে শীতল জলের স্পর্শ খুব প্রয়োজন। আর কোনো দিকে না তাকিয়ে সে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। মিনিট 10 মধ্যে শাওয়ার শেষ করে যখন সে বের হলো, তখন তার পরনে কেবল একটা ক্যাজুয়াল ট্রাউজার। ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে সে নীলাকে খুঁজতে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরের চৌকাঠে পা রাখতেই মিহালের ঠোঁটের কোণে এক চিলতে চওড়া হাসি ফুটে উঠল।